অ্যাকাউন্ট রিসিভেবল ব্যাংক লোন যেটাকে আমরা বলি, কি বলি? অ্যাকাউন্ট রিসিভেবল ব্যাংক। আচ্ছা, অ্যাকাউন্ট রিসিভেবল ব্যাংক লোনটা কি? ভালো করে বুঝবো, আমি যেটা বলি ভালো করে বুঝবো। আচ্ছা, আমরা যদি কারো কাছে বাকিতে টাকা মানে কোনো কিছু বিক্রয় করি, বাকিতে বিক্রি করি যদি, তাহলে ক্রেডিট সেলস মনে করো 10 লাখ টাকা বাকিতে বিক্রি করি সারা বছর জুড়ে, তাহলে এই বাকিতে যাদের কাছে বিক্রি করি তারা আমার কি হলো? অ্যাকাউন্ট রিসিভেবল, দেনাদার, তাই না? So, এখন এই অ্যাকাউন্ট রিসিভেবল যারা, এদের কাছ থেকে আমার টাকাটা আদায় করতে হবে। সো মনে করো তুমি এখান থেকে টাকা পাবা হচ্ছে প্রতি 2 মাস পর। 2 মাস পর পর, 2 মাস পর পর তুমি টাকা পাও। ভালো লাগবে। আচ্ছা, আবার তাহলে আমি একটু প্রথম থেকে যদি বলি, কত টাকা বাকি বিক্রি? 1 লাখ, 10 লাখ টাকা। তার মানে আমার দেনাদার কত টাকা? 10 লাখ টাকা দেনাদার সারা বছর। এটা কিন্তু সারা বছর, এটা কিন্তু অ্যানুয়াল, অ্যানুয়াল, তাই না? এখন আসি কালেকশন ডেট। মনে করো সাপোজ আমি হচ্ছে 2 মাস পরে, 2 মাস পরে 2 মাস লেটার আমি এখান থেকে 2 লাখ টাকা পাবো। কত টাকা পাবো? 2 লক্ষ টাকা পাবো। 2 লাখ টাকা পাবো। যদি 2 লাখ টাকা আমরা এখান থেকে পাই, কতদিন পরে পাবো একটু কথা বলি। কতদিন পরে পাবো 2 লাখ টাকা? কথা বলি একটু প্লিজ। দুই লাখ দুই মাস দুই পর। 2 মাস পরে পাবো। ওকে, সবাই একটু কথা বলবো প্লিজ, তাহলে কিন্তু পরবর্তীতে আমি তোমাদের প্রশ্নের উত্তর দেবো না। 2 মাস পরে আমি 2 লাখ টাকা পাবো। এখন হঠাৎ করে মনে করো আজকে আমার ইমার্জেন্সি টাকা লাগবে, ইমার্জেন্সি টাকা লাগবে আজকেই। এখন আমি যদি আজকে ইমার্জেন্সি টাকা লাগে, তাহলে বলো তো আমি কি চাইলেই 2 লাখ টাকা পাবো? পাবো না কিন্তু। এটা তো 2 মাস পরে পাবো, আজকে তো আর পাবো না। এখন আমি এই ইমার্জেন্সিটা লোন করব কিসের এগেইনস্টে? অ্যাকাউন্ট রিসিভারের এগেইনস্টে। মনে করো তুমি ব্যাংকে গেলে, যে বললে ব্যাংকে কর্মকর্তাকে যে ভাই বা স্যার, আমার 2 মাস পরে আমি দেনাদারের নিকট থেকে, আমি কিন্তু 2 মাস, এই দুই দুই ট্রাক এই 2 মাস পরের টাকাটা নিয়ে কথা বলছি, আমি কিন্তু 10 লাখ টাকা নিয়ে কথা বলছি না, আমি লোনের অ্যাপ্লাই করছি 2 মাস পরে যে টাকাটা পাবো এটার জন্য। বললে যে আমি 2 মাস পরে 2 লাখ টাকা পাবো দেনাদারের নিকট থেকে। এখন এই দেনাদারের সব কাগজপত্র ডকুমেন্টস এই দেখেন, এই যে আমার কাছ থেকে বাকিতে মালামাল নিচ্ছে এই দেনাদার। এখন এটা এগেইনস্ট আমি আপনাদের কাছে একটা লোন চাচ্ছি, আমাকে একটা লোন দেন তো আমরা প্লিজ। কিসের এগেইনস্টে? দেনাদারের এগেইনস্টে। তার মানে তোমার 2 লাখ টাকা দেনাদার, তুমি কবে পাবা 2 লাখ টাকা? 2 মাস পরে পাবা। এখন তুমি তাদেরকে বলছো যে ভাই আমাকে একটা, স্যার আমাকে একটা লোন দেন 2 লাখ টাকা, আমি আগামী 2 মাস পরে এই দেনাদারের নিকট থেকে টাকাটা আদায় করে আপনাকে আমরা দিয়ে দিব টাকা, ব্যাংকে টাকা পরিশোধ করে দিব। তাহলে কার এগেইনস্টে লোনটা করতেছি আমরা? দেনাদারের। দেনাদারের এগেইনস্টে। আচ্ছা, আমি একটু অনুরোধ করে একটা কথা বলি তোমাদেরকে। আমি এখানে ম্যাথ বোঝাচ্ছি আর তোমরা হচ্ছে চ্যাপ্টার নিয়ে আলোচনা করতেছো। তোমরা কি ক্লাস বুঝতেছো? এই যে হায়াত ইসলাম বৃষ্টি, ক্লাস কি বুঝতেছো তুমি? বা এই জান্নাতুল মাওয়া, তোমরা কি ক্লাস করতেছো? অ্যাকচুয়ালি এত এত মেসেজ লিখলে ক্লাস কিভাবে বুঝতে হয় তার মাঝখানে? দিস ইজ আনফরচুনেট কিন্তু। প্লিজ ক্লাসের মধ্যে এই জিনিসগুলো না। ক্লাস, আজকে তো লাস্ট ক্লাস, যদি তুমি আগের ক্লাসগুলো করে থাকো তাহলে এই ক্লাসটা করো, করার পরে তুমি ডিসিশন নাও, যদি না থাকে তাহলে তুমি স্কিপ করো। এটা লাগবে আজকে হোক আর নেক্সট ইয়ারে, যে কোনো ইয়ারে তোমার লাগবে এই চ্যাপ্টার। সে করতেছো, করতে থাকো। এটা নিয়ে আমার মনে হয় না এই যে আমি ম্যাথ হচ্ছে তোমরা চ্যাট বক্সে কথা বলেই যাচ্ছ। যাই হোক, ক্লাস শেষ করে তারপরে বলবো এগুলো সব। আচ্ছা, সো 2 লাখ টাকা আমি লোনের অ্যাপ্লাই করলাম, কিসের এগেইনস্টে? অ্যাকাউন্ট রিসিভেবল এগেইনস্টে। তার মানে অ্যাকাউন্ট রিসিভ, তাহলে আমার লোনের মেয়াদটা কয় মাস?
60 দিন বা 2 মাস। কত টাকা লোনের অ্যাপ্লাই করলাম? 2 লাখ টাকা। 2 লাখ টাকা। এখন ব্যাংক আমাকে 2 লাখ টাকা পুরোপুরি লোন দিবে না, এখানে একটা সিকিউরিটি বিষয় আছে। লোন ব্যাংক আমাকে বললো ঠিক আছে আপনি 2 লাখের অ্যাপ্লাই করছেন, আপনার দেনাদার 2 লাখ, আপনার তো দেনাদার পুরো টাকা নাও আদায় হতে পারে। ঠিক আছে, আমরা আপনাকে 80% লোন দিব। তো আপনি যে টাকা লোনের অ্যাপ্লাই করছেন তার 80% লোন আমরা দিব আপনাকে। তার মানে 2 লাখের 80% কত? 1,60,000। 1 লাখ। তার মানে কয় লাখ টাকা লোন দিব? আমরা ব্যাংক থেকে কত টাকা লোন পাচ্ছি? 1,60,000। 1 লাখ। এখন এই 1,60,000 টাকার পরে আমরা আবার সুদ দিব। সুদ তো প্রশ্ন দেওয়া থাকবে, আচ্ছা সুদ দিব কয়দিনের, 1 বছরের সুদ দিব নাকি বলতো 2 মাসের সুদ দিব? 2 মাসে। 2 মাসের সুদ দিব। ঠিক আছে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল। এখন এই যে লোনটা আমি করলাম কিসের বিপরীতে? অ্যাকাউন্ট রিসিভেবলের বিপরীতে বা এগেইনস্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল। এটাই হচ্ছে আমার অ্যাকাউন্ট রিসিভেবলের লোন বা লোন এগেইনস্ট অ্যাকাউন্ট রিসিভেবল। সবাই কি বুঝতে পেরেছি? এই বেসিকটুকু বুঝতে পেরেছি? অ্যাকাউন্ট রিসিভেবল লোন কি জিনিস সবাই কি বুঝেছি? ইয়েস অর নো চ্যাট বক্সে বলো। যে তাহলে আমি যদি এক কথাই বলি, আমার দেনাদার আছে, দেনাদারের কাছ থেকে টাকা পাবো 2 মাস পরে। 2 মাস পরে টাকাটা আমি না, যেহেতু 2 মাস অনেক সময়, তো আমার ইমার্জেন্সি টাকা যেহেতু লাগবে, তো আমি এখনই টাকার জন্য একটা অ্যাপ্লাই করলাম, লোন করলাম। কত টাকা? 2 লাখের অ্যাপ্লাই করলাম, যেহেতু আমার 2 লাখ টাকা দেনাদারের কাছ থেকে পাবো। তাহলে 2 লাখ টাকা যদি আমি দেনাদারের নিকট থেকে পাই, তাহলে 2 লাখ টাকা লোনের অ্যাপ্লাই করলাম। ব্যাংক আমাকে 2 লাখ টাকা পুরোপুরি দিবে না, কতটুকু দিবে? কমাই দিবে, রিজার্ভ করে রাখবে তারা কিছু সিকিউরিটির বিষয়, যখন সব টাকা তো আদায় নাও হতে পারে। তুমি দেনাদারের নিকট থেকে টাকা আদায় করে ব্যাংকে টাকা পরিশোধ করে দিবা। তার মানে এই দেনাদারের টাকা সবকিছু তুমি আদায় করবা, তুমি সবকিছু তুমি আদায় করবা, আদায় করে ব্যাংকে লোন পরিশোধ করবা। এটাই হচ্ছে আমার অ্যাকাউন্ট রিসিভেবল লোন। তাহলে দেখো একটা ম্যাথ পড়ি। আচ্ছা, অ্যাকাউন্ট রিসিভেবল লোনের সূত্র কি? পিরিয়ডিক ইন্টারেস্ট ডিভাইড বাই নেট লোন রিসিভড। দেখো পিরিয়ডিক ইন্টারেস্ট কোনটা? আচ্ছা, আমি লোনটাকে 1 বছরের জন্য করলাম, আমি যে মাত্র দেখালাম নাকি 2 মাসের জন্য, 60 দিনের জন্য। 60 দিনের জন্য করলাম। এই 60 দিনের জন্য আমাকে একটা ইন্টারেস্ট দিতে হবে না ব্যাংকে? ওই 60 দিনের ইন্টারেস্টকে বলা হয় হচ্ছে পিরিয়ডিক ইন্টারেস্ট ডিভাইড বাই নেট লোন রিসিভড। আচ্ছা, আমি লোনের অ্যাপ্লাই করছিলাম কয় টাকা? 2 লাখ টাকা। ব্যাংক আমাকে অ্যাপ্রুভ করছে কত টাকা? 1,60,000 টাকা। তার থেকে আবার ইন্টারেস্ট আমাকে দিয়ে দিতে হবে না, মনে করি ইন্টারেস্ট 5,000 টাকা দিয়ে আসতে হলো। তাহলে আমি ফাইনালি কত টাকা পাইলাম? 1,55,000 টাকা না? এটাই হচ্ছে আমার নিট লোন রিসিপ্ট। এটার নাম কি? নিট লোন রিসিপ্ট। অর্থাৎ সমস্ত খরচাপাতি সব বাদ দিয়ে যে টাকাটা পাওয়া যায় এটাকে বলা হয় নিট লোন রিসিপ্ট। তাই দেখো, বেক্সিমকো লিমিটেড অ্যানুয়াল ক্রেডিট সেলস হচ্ছে 48 লক্ষ টাকা। পুরো বছরে তারা বাকিতে বিক্রি করে 48 লাখ টাকা, পুরো বছরের বাকিতে বিক্রি, কিন্তু এটা পুরো বছরের বাকি বিক্রি। এভারেজ কালেকশন পিরিয়ড 45 ডেজ, এভারেজ কালেকশন পিরিয়ড হচ্ছে 45 দিন। আচ্ছা, তার মানে কি? তার মানে এই টাকাটা 48 লাখ টাকা, এটা কত কত দিনে আদায় হবে বলো তো? এই 48 লাখ টাকাটা আদায় হবে হচ্ছে এটা কিন্তু 1 বছরের লোন, এটা হচ্ছে 1 বছরের দেনাদার। কিন্তু আমি টাকা পাবো কয়দিন পর পর? এভারেজে কয়দিন পর পর টাকা আদায় হয় আমার? 45 দিন পর পর। তার মানে তুমি এই 48 লাখ টাকা আদায় করবা কিভাবে? মনে করো প্রথম কিস্তি পাবা, 48 লাখ টাকার প্রথম কিস্তি পাবা 45 দিন পরে, ফার্স্ট কিস্তি। সেকেন্ড কিস্তি কবে পাবা? 45 দিন পর, 90 দিন পরে সেকেন্ড কিস্তি পাবা। থার্ড কিস্তি কবে পাবা? 135 দিন পরে। এইভাবে করে পাবা। তাহলে এইভাবে আদায় হতে হতে কয়দিন সময় লাগবে, কতদিন সময় লাগবে বলো তো? 1 বছরে। এইভাবে করে যেতে যেতে দেখবা 6 বারে মনে হয় আদায় হয়ে যাবে টাকাটা। তাহলে 6 বারে কত টাকা আদায় হচ্ছে? 48 লাখ টাকা। তাহলে গড়ে, গড়ে এভারেজে কতদিন পর পর, 8 বারে সরি, গড়ে প্রতিদিনই মানে এভারেজে কতদিন পর পর টাকা আদায় হবে? 45 দিন পর পর।
আচ্ছা, এখন আমরা ম্যাথ করব কি 48 লাখ টাকার জন্য, নাকি 45 দিন পরে যতটুকু পাবো অতটুকুর জন্য? কথা বলি, বা মেসেজ বলি, কথা বলো। আমরা ম্যাথ করব কি 48 লাখ টাকা ধরে, নাকি 48। 45 দিন পরে যে টাকাটা আমরা আদায় করতে পারবো ওই টাকার উপরে ম্যাথ করব, কোনটা বলো তো? 45 দিন পর পর। 45 দিন পরে আমরা যে টাকাটা পাবো ওইটার উপরে আমরা লোনের অ্যাপ্লাই করব। কারণ আমার তো বলাই আছে 45 দিন পরে আমি প্রথম টাকা পাবো এভারেজে। এখন 45 দিন পরে আমি কত টাকা পাবো, এটাই হচ্ছে আমার প্রশ্ন। 48 লাখ টাকা আমার কত দিনের বলো তো? 48 লাখ টাকা এক কত বছর। দিনের? 1 বছর। 1 বছর, মানে 360 দিনের, তাই না? 1 বছরের। 48 লাখ টাকা হচ্ছে 360 দিনের। আচ্ছা, 48 লাখ টাকা যদি 360 দিনের হয়, তাহলে 45 দিনে কত টাকা হবে? আট 48 লাখকে লাখ ভাগ দিব হচ্ছে 6 লাখ, সরি। 360 দিয়ে। ভালো করে বোঝো, এটাকে বুঝছো সবাই, আমি কিন্তু আর আর বোঝাবো না, ভালো করে বোঝো। 48 লাখ টাকা হচ্ছে আমার 1 বছরের, 1 বছরের বাকি বিক্রি। তার মানে এই টাকাটা 1 বছর ধরে আদায় হবে। এভারেজে কয়দিন পর পর আদায় হচ্ছে? 45 দিন পর পরে। তার মানে আমি ম্যাথ করবো 45 দিনের জন্য, মানে 45 দিনে আমার যত টাকা আদায় হবে, বা 45 দিন পর যত টাকা আমার আদায় হবে দেনাদারের নিকট থেকে, আমি অত টাকার লোনের অ্যাপ্লাই করব ব্যাংকে আজকে। তাহলে 48 লাখকে আমি ভাগ দিব কত দিয়ে? 360 দিয়ে, কারণ এটা 360 দিনে। আর গুণ দিব কত দিয়ে? গুণ দিব হচ্ছে 45 দিয়ে। তাহলে কত হলো? 6 লাখ। এটা কি বুঝছো সবাই? এই ক্যালকুলেশনটা সবাই বুঝছে কিনা? এইটুকু ক্যালকুলেশন সবাই বুঝছি? ইয়েস অর নো? নো আছো কেউ? নো বলার কেউ আছো? নো বললে বলতে হবে সেটা, যে ভাইয়া নো, বুঝি নাই। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা লোনের অ্যাপ্লাই করবো কয় টাকার জন্য? 6 লাখের জন্য। ঠিক আছে, করলাম। আচ্ছা, এবার দেখো, দ্য কোম্পানি ইজ কনসিডারিং, কোম্পানি চিন্তা করতেছে টু টেক লোন, লোন নিবে। লোন নিবে কিসের উপরে? এগেইনস্ট দ্য অ্যাসাইনমেন্ট অফ এআর, এআর এর অ্যাসাইনমেন্টের উপর। অর্থাৎ এই যে এআরটা তোমার, এই যে 6 লাখ টাকা এআর, মানে 45 দিন পরে যে 6 লাখ টাকা এআর অ্যাকাউন্ট রিসিভেবল, এটা এগেইনস্টে লোন নিবে এট 14% ইন্টারেস্ট রেট, 14% ইন্টারেস্ট রেট। এরপরে কি বলছে? তার রিকোয়ার্স, তাদের প্রয়োজন, মানে ব্যাংক কি করবে, তারা চাচ্ছে 25% মার্জিন। কি চাচ্ছে? 25% মার্জিন করবে। অর্থাৎ অন দ্য ফেস ভ্যালু অফ এয়ার। তার মানে একটু আগে আমি তোমাদের বললাম না, ব্যাংকে তুমি 6 লাখ টাকা লোন চাইলে ব্যাংক তোমাকে 6 লাখ টাকা লোন দিবে না। ব্যাংক কি করবে? 25% রেখে দিবে, মার্জিন মানে কেটে রাখবে। তাহলে লোন দিবে কত পার্সেন্ট বলো তো? কতটুকু লোন দিবে? 25% যদি লোন কেটে রাখে, মানে যদি তারা 25% না দেয়, তাহলে কতটুকু দিবে? 75%, তাই না? তাহলে দেখো, ঠিক আছে, আমি এটা বুঝে দিলাম, এইভাবে করে করাটা ভালো হবে। তাহলে 25% দেবে। বলছে হোয়াট ইজ দা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। ওকে, ইফেক্টিভ ইন্টারেস্ট তোমরা তো জানি, আর আর এর মান আর এম এর মান লাগবে। তাহলে আমরা এবার দেখি, আমাদের এই আর এর মান আর এম এর মান বের করার জন্য আমার দুইটা মান খুব ইমার্জেন্সি, এটা হচ্ছে পিরিয়ডিক ইন্টারেস্ট আর এটা হচ্ছে নিট লোন রিসিপ্ট। আচ্ছা, ঠিক আছে। তাহলে রিজার্ভ টু বি মেইনটেইন, কত পার্সেন্ট রিজার্ভ করবে রাখবে ব্যাংক? তুমি লোন করেছো কত টাকা অ্যাপ্লাই করলে? 6 লাখ টাকা। ব্যাংক কতটুকু রিজার্ভ করে রাখলো? 1.5 লাখ টাকা। 6 লাখের 25%। আচ্ছা, মানলাম। এইবার আসি ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট দিতে হবে। আচ্ছা, কত টাকার উপর ইন্টারেস্ট দিবা বলো তো? কত টাকার উপরে ইন্টারেস্ট দিবা? একটু কথা বলি, কত টাকার উপরে ইন্টারেস্ট দিব? যে টাকা আমি লোন হিসেবে পাচ্ছি, কত টাকা লোন হিসেবে পাইলাম? 1.5 লাখ টাকা। সবাই বুঝেছো? 1.5 লাখ টাকা লোন হিসেবে পাচ্ছি।
হ্যাঁ, 75%-এর উপরে। আচ্ছা, তাহলে 1.5 লাখের, এই সরি 1.5 লাখ না, 1.5 লাখ না, সরি 1.5 লাখ না, 4.5 লাখের উপরে, মানে আমি 6 লাখ লোনের অ্যাপ্লাই করছি, ব্যাংক কতটুকু রেখে দিছে? ব্যাংক লোন দিচ্ছে না আমাকে 25%, তার মানে আমাকে 4.5 লাখ টাকা লোন দিবে। এখন লোন কতটুকু? লোনের উপরে ইন্টারেস্ট 14%, 14% কাটি, 4.5 লাখের উপর 14% কাটলে হয় 63,000 টাকা। 63,000। এখন আমার কথা হচ্ছে, এই যে 63,000 টাকা ইন্টারেস্ট, এটা কি আমার 60 দিনের নাকি 1 বছরের, এটাই হচ্ছে প্রশ্ন। দেখো তো আমার এখানে ইন্টারেস্ট রেটটা কি বলা আছে, কতদিনের ইন্টারেস্ট রেট? ইন্টারেস্ট রেট কতদিনের কিছু বলা আছে? নাই। না। নাই। তার মানে এটা কতদিনের ধরবো? 1 বছর। 1 বছর। তাহলে 63,000 টাকা কতদিনের ইন্টারেস্ট রেট বলো তো? 1 বছরের। 1 বছর, কিন্তু আমার লাগবে কি 1 বছরের? 45 দিনের লাগবে। 45 না 60 দিনের? আহ 60 দিন। 60 দিনের। 60 দিনের না, সরি, 45 45 দিনের, দিনের তো ভুল ভাই। বলছি, 45 দিনের, হ্যাঁ 45 দিনের লাগবে। কারণ আমার মেয়াদ 45 দিন। তাহলে 63,000-কে ভাগ দিব কত দিয়ে? 360 দিয়ে, কারণ 1 বছর 360, আর গুণ দিব 45 দিয়ে, কত হয়? ভাগ 360 ইন্টু 45, 7,875। সবাই কি ইন্টারেস্ট পর্যন্ত বুঝছি? ইয়েস জি। অর নো? জি ভাইয়া। ওকে। এখন তাহলে আমি নিট লোন রিসিভ, নিট লোন রিসিভ মানে কি, যে নিচে আমার নিট লোন রিসিভ লাগবে। আচ্ছা, আমাদের পিরিয়ডিক ইন্টারেস্ট বের হয়ে গেছে উপরে, সবাই কি বিষয়টা দেখতে পেরেছো? অলরেডি কিন্তু বের করে ফেলেছি, কত? 7,875 টাকা। এখন নিট লোন রিসিভ কত হবে? আমি অ্যাপ্লাই করেছিলাম কত টাকা লোনের? অ্যাকাউন্ট রিসিভেবল 6 লাখ টাকা। ব্যাংক আমাকে রিজার্ভ করছে কয় টাকা? 1,50,000। 1,50,000, তাহলে বাদ যাবে 1.5 লাখ, বাদ গেল। ইন্টারেস্ট, আমার একটা ইন্টারেস্ট কি বাদ যাবে না? অবশ্যই বাদ যাবে, কারণ ইন্টারেস্টটা তোমার কাছ থেকে আগেই নিয়ে নিবে ব্যাংক, তার মানে এটাও বাদ যাবে। তাহলে 6 লাখ থেকে 1.5 লাখ তো ওরা রেখে দিল, দিল না লোন আমার, তার থেকে আবার ইন্টারেস্ট দিয়ে দিলাম আমি 7,800, তাহলে কত টাকা পাইলাম আমি হাতে? 4 লাখ 4 লাখ। 42,125। তাহলে এটাই হচ্ছে নিট লোন রিসিপ্ট। এখন আমরা ইআইআর এর সূত্র যদি অ্যাপ্লাই করি, ইআইআর এর মধ্যে কি কি মান লাগবে? আর এর মান, এম এর মান। আর সমান সমান, সূত্র কি? সূত্রের প্রথম অংশ, তাহলে সূত্রের প্রথম অংশ হচ্ছে পিরিয়ডিক ইন্টারেস্ট ডিভাইড বাই নিট লোন রিসিভ। পিরিয়ডিক ইন্টারেস্ট 7,875, 4,42,125 হচ্ছে নিট লোন রিসিভ। ওকে, 0.01781। ম্যাচুরিটি পিরিয়ড কত? ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে 360 ডিভাইডেড বাই ম্যাচুরিটি পিরিয়ড কত প্রশ্নে? 45। তাহলে ভাগ দিলে কত আসলো? 8। 8 হচ্ছে আমার এম এর মান, তাহলে ক্যালকুলেশন করলাম, 15.16% হচ্ছে আমাদের ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। বুঝতে পেরেছি সবাই? কোনো প্রশ্ন আছে? ক্লিয়ার, থ্যাংক ইউ, সবার কাছে ক্লিয়ার? তাহলে কোনো সমস্যা? আচ্ছা, আমি এবার আবার আরেকটা নতুন নিয়মের ম্যাথ করবো, ভালো করে বুঝবো। আচ্ছা, আমরা সবার কাছে তো অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং, অ্যাকাউন্ট রিসিভেবল ম্যাথ ক্লিয়ার। আচ্ছা, তো অ্যাকাউন্ট রিসিভেবল লোনের কিরকম, আমরা কিভাবে ম্যাথ করলাম সবাই একটু ক্লিয়ার হোক। যে আমি যদি সামারাইজ করি, আমি দেনাদারের নিকট থেকে 2 মাস পরে 2 লাখ টাকা, 6 লাখ টাকা পাবো, আমি ম্যাথ অনুযায়ী বলি 6 লাখ টাকা পাবো। সেই 6 লাখের এগেইনস্টে আমি লোন নিলাম ব্যাংক থেকে, ব্যাংক আমাকে, এখন এই লোনের টাকাটা আদায় করবে কে, ব্যাংক নাকি আমি? সরি, লোনের টাকা না, এই দেনাদারের টাকা, আমি তো দেনাদারের এগেইনস্টে লোন নিছি, দেনাদারের টাকা আদায় করে ব্যাংকে লোনটা আমাকে পরিশোধ করতে হবে। এখন তোমরা আমাকে বলো তো, এই দেনাদারের টাকা আদায় করার দায়িত্ব কার, ব্যাংকের নাকি আমার, মানে কোম্পানির? আমি কিন্তু কোম্পানির হয়ে কাজ করছি। ব্যাংক, এই কোম্পানির এই কোম্পানির। দেনাদারের টাকা আদায় করার দায়িত্ব কার, ব্যাংকের না কোম্পানির? ব্যাংকের স্যার। কেন? কোম্পানির না স্যার? কেন ব্যাংকের? ব্যাংকে কোন বিবেচনায় বললাম এটা বুঝলাম না। আমি বারবার করে বললাম, বারবার করে বলছি, আবারও খেয়াল করো, তোমরা মনে হয় খেয়াল করে কথা শোনো নাই আমার, আমি বলছি আমি 2:45 মিউট করে রাখো, রাজু আহমেদ মিউট করে রাখো, প্রশ্ন করলে আনমিউট করবা, না হলে কিন্তু সবাইকে আমি মিউট করে রাখবো। আচ্ছা, আমি বলেছি বলেছি যে 45 দিন পরে আমি 6 লাখ টাকা পাবো দেনাদারের নিকট থেকে।
এটার জন্য আমি একটা ব্যাংকে লোনের অ্যাপ্লাই করলাম যে ভাই আপনারা একটা লোন দেন, 45 দিন পরে আমি দেনাদারের টাকা, এই যে আমি টাকা আদায় পাবো 45 দিন পরে, টাকাটা পেলেই আমি আপনার লোন শোধ করে দিব। এখন টাকাটা পাবে, তুমি পাবা, পেলে শোধ করবা, তার মানে দায়িত্ব কার? আদায় করার দায়িত্ব কার? তোমার, মানে কোম্পানির। সবাই ক্লিয়ার এবার? অ্যাকাউন্ট রিসিভাবেলের লোনে তুমি লোনটা আদায় করে দেনাদারের টাকাটা তুমি আদায় করে ব্যাংকে পরিশোধ করে দিবা। ক্লিয়ার? তার মানে অ্যাকাউন্ট রিসিভাবেলের লোনে দেনাদারের দায়িত্ব বা অ্যাকাউন্ট রিসিভাবেলের দায়িত্ব হচ্ছে কোম্পানির। কোম্পানি এই টাকাটা দেনাদারের নিকট থেকে আদায় করবে, আদায় করে শোধ করে দিবে। সবাই ক্লিয়ার তো? ক্লিয়ার আসলে। এখন আসি আমরা আরেকটা মেথড করবো, ফ্যাক্টরিং। ফ্যাক্টরিং কি? দেখো আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই। মনে করো আমি যদি মনে করো আমি কোচিং অথরিটি, আমি তোমার কাছে, আচ্ছা তুমি আমার কাছে কোচিং অথরিটি, তুমি আমার কাছে আসলে, আমার কাছে আসলে এসে বলতেছো তোমার বন্ধু আছে একজন, তোমার বন্ধু তোমার কাছ থেকে টাকা ধার করছে। তোমার একজন বন্ধু তোমার কাছ থেকে টাকা ধার করছে, তুমি নিজেকে চিন্তা করো, তুমি নিজে চিন্তা করো, তোমার একজন বন্ধু তোমার কাছ থেকে 10,000 টাকা ধার করছে। এখন সে বলতেছে বন্ধু আমার টাকাটা আমি 1 সপ্তাহ পরে দিব তোমাকে, বা 1 মাস পরে, সরি 1 মাস পরে তোমাকে দিব। তোমার বন্ধু তোমাকে বলছে যে বন্ধু তোমার যে 1 লাখ টাকা তুমি আমার কাছে পাও, 10,000 টাকা পাও, এটা তোমাকে 1 লাখ টাকা আমি 1 মাস পরে দিব, তুমি একটু ম্যানেজ করে চালাও পাও তো। এখন তুমি আমার দ্বারস্থ হলো, ভাইয়া সাইফুল ভাইয়া আমার বন্ধুর কাছে আমি 10,000 টাকা পাবো, আমাকে 1 মাস পরে টাকা দিও, বাট আমার ইমার্জেন্সি ভাইয়া, কলেজে টাকার প্রয়োজন হচ্ছে, আমি আপনি আমাকে কিছু টাকা দেন 10,000 টাকার এগেইনস্টে। 10,000 টাকা আমি পেলেই, বন্ধুর কাছ থেকে টাকাটা পেলেই আমি আপনার টাকাটা শোধ করে দেবো। আমি এবার তোমাকে বললাম যে দেখো 10,000 টাকা তো আদায় নাও হতে পারে, তোমার তো কম আদায় হতে পারে, তুমি এক কাজ করো, তুমি 10,000 না তুমি 8,000 টাকা লোন নাও। ঠিক আছে, আমি 8,000 টাকা তোমাকে ধার দিলাম। তোমার কথা কি? তুমি তোমার বন্ধুর কাছ থেকে টাকা পেয়ে আমার টাকাটা পরিশোধ করে দিবা। এখানে কি তোমার বন্ধুর টাকাটা আমি আদায় করবো না তুমি আদায় করে নিয়ে আসবা? কথা বলো। তুমি আদায় করে আমাকে আমি পরিশোধ আদায় করবা, করবো। তুমি আদায় করে আমি আদায় আমাকে করবো। পরিশোধ করে দিবা, ওকে? আমি তোমার কাছ থেকে 8,000 টাকা লোন দিয়েছি, তুমি 10,000 টাকা আমার চাইছো, আমি 8,000 টাকা দিয়েছি। আমি আমি ভাবছি কি, আমি ভাবছি ও তো টাকার পুরোপুরি নাও পেতে পারে, বন্ধুরা তো ঝামেলা করে, দেখা গেল তোমাকে 8,000 টাকা দিয়ে দিব, এই জন্য আমি তোমাকে 2,000 টাকা লোন কম দিয়েছি ধার। আমি তোমার কাছে সুদ দিলাম, শেষ। এটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল লোন। তুমি 1 মাস পরে তোমার বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে এসে, তুমি তোমার বন্ধুর কাছে 10,000 আদায় করতে পারলে না, 8,000 টাকা তোমার বিষয়, তুমি আমার 8,000 টাকা পরিশোধ করে দিলে, শেষ। ঝামেলা মিটে গেল, সুদ সহ দিয়ে দিলে। এটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল লোন। হ্যাঁ, বুঝতে পেরেছো? বুঝেছো সবাই? অ্যাকাউন্ট হিসেবে লোন কোনটা বুঝতে পেরেছো? এবার আসি ফ্যাক্টরিংটা কি। সেম কাজটা তুমি এবার বললে ভাইয়া, সাইফুল ভাইয়া আমার বন্ধুর কাছে আমি 10,000 টাকা পাবো, ও আমাকে দিচ্ছে না টাকাটা। এখন আমি মনে করি খুব পাওয়ারফুল পলিটিক্যালি, সাপোজ, হ্যাঁ আমি মনে করো উদাহরণ দিয়ে বলছি কিন্তু, সাপোজ আমি পলিটিক্যালি পাওয়ারফুল একজন মানুষ, তোমরা এসে বলছো ভাইয়া সাইফুল ভাইয়া আমার টাকাটা দিচ্ছে না, অমুক বন্ধু, আমার অমুক বন্ধুর কাছে 10,000 টাকা পাবো, দিচ্ছে না, তো আপনি এক কাজ করেন, আপনি আমার দেনাদারটাকে ধরে নেন, ওকে, ও টাকাটা আপনি আদায় করে নেন। কিরকম? তুমি বললে যে ভাইয়া আপনি আমাকে 10,000 টাকা তো পাবে, আপনি আমাকে কিছু কম দেন, দিয়ে আপনি ওই দেনাদারটা আপনি আদায় করে নেন। এখন আমি বললাম দেখো ঠিক আছে, তোমার দেনাদার তো, তো পলিটিক করে, ওর কাছ থেকে তো আদায় করা কঠিন হয়ে যাবে, ঠিক আছে আমি তোমাকে 7,000 টাকা দেবো ধার। ধার না, তোমাকে 7,000 টাকা আমি তোমার, তোমার 7,000 টাকা তোমার, তুমি তোমার বন্ধুর কাছে তুমি কিন্তু 10,000 টাকা পাবা। আমি তোমার দেনাদারকে, তোমার বন্ধুর টাকা আদায়ের দায়িত্বটা আমার কাছে নিয়ে নিচ্ছি, এবং বললাম যে ঠিক আছে তোমাকে 7,000 টাকা দিলাম, এখন তোমার ওই বন্ধুর কাছ থেকে টাকা আদায় করার দায়িত্ব কার, তোমার নাকি সাইফুল ভাইয়ার? কার সাইফুল দায়িত্ব, কার? ভাইয়ার। সাইফুল ভাইয়ার দায়িত্ব। এখন কি হলো, আমি ঠিক আছে, আমি 2 দিন পরে মনে করো, এখন আমি 7,000 টাকা তোমাকে কিন্তু দিলাম। 7,000 টাকা যে দিলাম এটা কিন্তু লোন, মানে এটা অ্যাডভান্স, এবং এটা কিন্তু তোমার সুদ নিবো, এটা এটা থেকে, যেহেতু এটা অনেকটা লোন হিসেবেই যাচ্ছে, এখান থেকে আমি সুদ নিব, এখান থেকে কমিশন সব নিব। আবার মিন হয় আরো কি করব, মোরওভার আমি আদায় করতে যে যদি দেখা যাচ্ছে 7,000 টাকা আদায় হয়,
তাহলে 7,000 টাকা আমার। যদি আমার 10,000 টাকা আদায় হয় তাহলে কি 3,000 টাকা আমি তোমাকে ফেরত দিব বলো তো, নাকি 3,000 পুরোটাই আমার? না, ফেরত দিবেন না, পুরোটাই ওইটা আপনার। আমার। কারণ এইটা কিন্তু আমি রিস্ক নিয়েই আমি এই দায়িত্বটা নিয়েছি। তার মানে 10,000 আদায় করতে পারলে আমার, যদি 10,000 নয় 6,000 আদায় হয় তাহলে আমার 1,000 লস হলো। 8,000 হলে আমার 1,000 লাভ হলো। 9,000 হলে আমার 2,000 লাভ হলো। 10,000 আদায় করতে পারলে আমার 3,000 টাকা লাভ হলো। তার মানে তোমার দেনাদারকে পুরোপুরি, হ্যাঁ প্রতিনিধির মতো বলতে পারো, তোমার দেনাদারকে পুরোপুরি আমি কি করে নিলাম, কিনে নিলাম, ফ্যাক্টরিং করে নিলাম, ভাঙ্গায় নিলে তুমি তোমার দেনাদারকে ভাঙ্গায় টাকা নিয়ে নিলে আমার কাছ থেকে। এখন এই দেনাদারের দায়িত্বটা সম্পূর্ণ সাইফুল ভাইয়ার কাছে। সাইফুল ভাইয়া কিভাবে আদায় করবে, কত টাকা আদায় করবে, এটা তোমার কনসার্ন না। এখন তোমার তোমার খরচ কি কি হলো এখানে? তোমার খরচ হলো হচ্ছে, তুমি ওই যে আমার কাছ থেকে 7,000 টাকা পেয়েছো, তোমার এখানে সুদ দিতে হবে, প্রথম খরচ হচ্ছে তোমার একটা, এটা একটা খরচ। ওই 3,000 টাকা তো বাদ, ওটা বাদ, ওটা নিয়ে তোমার কোনো ঝামেলা নেই। 7,000 টাকা যে তুমি নিলে এটার জন্য তোমাকে সুদ দিতে হবে, প্রথম কথা হচ্ছে। দ্বিতীয়ত, আমি যে তোমাকে এই কাজটা করে দেবো তার জন্য আবার কমিশনও নিব। ওই 3,000 কিন্তু তুমি চিন্তা করতে পারবে না, ওই 3,000 টোটালি বাদ। ওটা তুমি ভাবতে পারবে না যে ভাইয়া আপনি তো 3,000 বেশি পাবেন, ওটা হিসাব বাদ। তাহলে তোমার কাছ থেকে এই 7,000 টাকার মধ্যে আমি তোমার কাছ থেকে আবার 7,000-এর মধ্যে সুদ দিব। 7,000-এর মধ্যে আমি আবার তোমার কাছ থেকে কমিশন দেবো, যে দেখো আমি কমিশন দাও তোমাকে, তুমি দিবা, দিলে। এই দুইটা হচ্ছে তোমার খরচ, তুমি চিন্তা করতে, এবং কিন্তু তুমি কিন্তু নিজের জন্য চিন্তা করবা, তোমার জন্য এটা খরচ। এখন তোমার জন্য এখানে একটা লাভও আছে, কি লাভ বলো তো? তোমার লাভ দুইটা। লাভ লাভ কি, হচ্ছে নাম্বার আমি ওয়ান তো ওই লাভ, টাকাটা পাইতাম না। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ থ্যাংক ইউ, ওটা একটা বিষয়। তুমি টাকাটা পাইতে না, আচ্ছা পাইতে, মনে করো পাইতাম, আমি ওটা পরে বলছি, পাওয়া কি না পাওয়া পরে, তার আগে আমি বলি, আচ্ছা এই টাকাটা যদি মনে করো তোমাকে আদায় করতে হতো 1 মাস পরে, বন্ধুদের সাথে তোমার দেখা যাচ্ছে যাইতে হতো। মনে করো তোমার বন্ধু হচ্ছে, তুমি হচ্ছে ইডেন কলেজে পড়ো বা ঢাকা কলেজে পড়ো, তোমার বন্ধু হচ্ছে তিতুমির বিশ্ববিদ্যালয়ে পড়ে, সরি তিতুমির কলেজে পড়ে। তো তিতুমিরে তুমি গেলে, যাওয়া আসা করতে তোমার খরচ লাগবে না? ভাড়া লাগবে, যে খাবা দাবা, বন্ধুরে 10 বার ফোন দিতে হবে, খরচ আছে না? আবার মনে করো টাকা দেওয়ার দিন বন্ধু বলতেছে, বন্ধু আমাকে খাওয়াচ্ছে, তোমাকে টাকাটা শোধ দিলাম, খাওয়া, তুমি আরো তাকে 500 টাকা খাওয়ানো লাগবে, এই খরচটা তোমার হইতো না? এখন তুমি বলো, তুমি যখন আমাকে দায়িত্বটা দিলে, আমি তো তারে তো জামাইয়াদের করবো না, বা আমি ওই খরচটা বা যাই করি না কেন, ওই খরচটা কি কেন তোমার হবে আদায় করার খরচটা, নাকি এই খরচটা এখন সাইফুল ভাইয়ের কাছে চলে আসলো? আপনার হবে। আমার কাছে চলে আসলো না এটা, এই খরচটা দায়িত্ব এখন আমার, তার মানে তোমার এই খরচটা বেঁচে গেল, এটা তোমার জন্য একটা লাভ। হ্যাঁ ইনস্ট্যান্ট টাকা পাবো, তুমি ইনস্ট্যান্ট, তোমাকে টাকাটা আমি দিয়ে দিবো, 7,000 টাকা আমি দিয়ে দেবো। আরেকটা লাভ কি জানো তোমার? লাভ হচ্ছে, এই দেনাদারের টাকা দেখা যাচ্ছে তোমার 10,000 টাকা তুমি পাইতে, বা দেখা যাচ্ছে তোমার এখানে একটা ব্যাড ডেপ্ট হওয়ার সম্ভাবনা ছিল, অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা মানে কি, কিছু টাকা নাও আদায় হতে পারতো। এখন বলো তো, এই অনাদায়ী পাওনাটার ভয় আছে তোমার কাছে বলো তো, নাকি সেটা এখন আমার কাছে? সেই ভয়টা এখন আমার না? এই ভয়টা কে তোমার আছে এখন, যে এই টাকা ভাই আদায় হতেও পারে নাও পারে? এই টেনশন কে তোমার আছে? না। না স্যার। এই টেনশন কিন্তু এখন আমার। আচ্ছা, আগের বার আমরা অ্যাকাউন্ট রিসিভাবলের লোন আর অ্যাকাউন্ট রিসিভাবল মাত্র যেটা বোঝালাম, এটাকে বলা হয় অ্যাকাউন্ট রিসিভাবল ফ্যাক্টরিং, মাত্র যেটা বোঝালাম, দুইটার মধ্যে পার্থক্য কি বুঝতে পেরেছো তোমরা? কি পার্থক্য, সুন্দরভাবে আমাকে কে বলতে পারবা, ব্রিফ করে, সুন্দর করে বলো তো, দুইটার মধ্যে একটু মেজর পার্থক্য বলো, ইনফিনিক্স বলো। ফ্যাক্টরিং এর মধ্যে হচ্ছে যে আগে আগে এটার লোন বলো, আদায়, আগে লোন বলো। হুম, লোনের ক্ষেত্রে হচ্ছে আদায় যে যার টাকা সে আদায় করবে। হ্যাঁ, আর ফ্যাক্টরির মধ্যে হচ্ছে নিজেরটা নিজে আদায় করবে না, অন্যের মাধ্যমে আদায় করবে। তার মানে এক তো থ্যাংক ইউ ভাই, তার মানে অ্যাকাউন্ট রিসিভেবল লোনে তুমি ব্যাংক থেকে লোন নিবা, দেনাদারের কাছ থেকে টাকা আদায় করে তুমি ব্যাংকে শোধ করে দিবা, ব্যাংকের শেষ। আর ফ্যাক্টরিং হচ্ছে, সেম মনে করো ক্লায়েন্ট এখনো তোমার সেই ব্যাংকই, ব্যাংকে যাবা, ব্যাংক তোমার পুরো লোনের দায়িত্ব নিয়ে নিবে, সরি পুরো দেনাদারের দায়িত্বই তারা নিয়ে নিবে, তোমাকে তারা টাকা দিয়ে দিবে, শেষ, তারা আদায় করবে তারা, তুমি টাকা পেয়ে যাবে, তুমি অবশ্যই টাকা কম পাবা। এখন তাহলে ফ্যাক্টরিং হচ্ছে এই ম্যাথ, এখন ফ্যাক্টরি ম্যাথে দেখো, অ্যাকাউন্ট ইজ ফ্যাক্টরিং, ফ্যাক্টরিং ম্যাথের সূত্র কি? আচ্ছা, এর আগের ম্যাথের সূত্র আমাদের কি ছিল, আমরা যদি একটু,
এই যে কেবিএল সমান সমান পিরিয়ডিক ইন্টারেস্ট ডিভাইড বাই নিট লোন রিসিভ। দেখো অ্যাকাউন্ট রিসিভাবেলে যখন ম্যাথ করছিলাম তখন কিন্তু আমার সূত্র ছিল পিরিয়ডিক ইন্টারেস্ট, তার মানে এই অ্যাকাউন্ট রিসিভাবেল লোনে কিন্তু খরচ আমার একটাই ছিল, কি কি, শুধু ইন্টারেস্ট, আর কোনো খরচ কিন্তু দেখি নাই ওখানে। দেখছিলাম বলতো ইন্টারেস্ট ছাড়া কোনো খরচ ছিল ওখানে? ছিল না কিন্তু, তাই ওখানে একটাই খরচ। কিন্তু এখানে ফ্যাক্টরিং এর ম্যাথের সূত্রটা একটু খেয়াল করো। ফ্যাক্টরিং ম্যাথের সূত্র হবে হচ্ছে, আমি সূত্রটা লিখে দিচ্ছি, এই যে কেবিএল সমান সমান পিরিয়ডিক, এখানে ইন্টারেস্ট না লিখে এখানে লিখবো পিরিয়ডিক ফ্যাক্টরি কস্ট। এখন পিরিয়ডিক ফ্যাক্টরি কস্ট কেন বলতে পারো যে ভাই পিরিয়ডিক ফ্যাক্টরি কস্ট কেন? কারণ আমার এই ফ্যাক্টরি ম্যাথে শুধুমাত্র ইন্টারেস্ট কস্ট না, আরো কিছু খরচ থাকে। কি খরচ থাকে? যেমন কমিশন দেওয়া লাগে, আরো টুকটাক কিছু খরচ থাকতে পারে। এই জন্য এখানে টোটাল মিলাই এই জন্য এটাকে ফ্যাক্টরি কস্ট লিখছি, কারণ ইন্টারেস্টও খরচ। এই পিরিয়ডিক ফ্যাক্টরি কস্টের মধ্যে কিন্তু ইন্টারেস্টও আছে, ইন্টারেস্ট ছাড়াও আরো কিছু আছে, যার কারণে এটার আর ইন্টারেস্ট নাম দেয় না, এটার নাম দিচ্ছে ফ্যাক্টরি কস্ট। এর মধ্যে ইন্টারেস্ট যেতে পারে, কমিশন যেতে পারে, অন্যান্য কিছু যেতে পারে। আচ্ছা, 27 নাম্বার ম্যাচ শুরু করি আমরা। এক্স ওয়াই জেড অ্যানুয়াল ক্রেডিট সেলস 12 লাখ টাকা, অ্যানুয়াল ক্রেডিট সেল হচ্ছে 12 লাখ টাকা, ওকে। 12 লাখ টাকা হচ্ছে বাৎসরিক বিক্রি, আগের ম্যাথের মতো কিন্তু মিল আছে। এভারেজ কালেকশন পিরিয়ড হচ্ছে 60 দিন, এভারেজ কালেকশন পিরিয়ড 60 দিন। আচ্ছা, আমার কয় টাকা আদায় হবে 60 দিন পরে? 60 দিন পরে প্রথম টাকা আমার আদায় হবে। তাহলে আমার কিন্তু ক্লিয়ার যে আমি ফ্যাক্টরিং করবো কয়দিনের জন্য বলো তো? কতদিনের অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য ফ্যাক্টরিং করব, টাকা ভাঙাবো? 60 দিনের। 60 দিনের জন্য। ফ্যাক্টরিং মানে কি, তোমার দেনাদারকে তুমি টোটাল বিক্রি করে দিবা আরেকজনের কাছে, সহজ কথা, কম দামে। এই আচ্ছা, এবার বলছে এ ফ্যাক্টরিজ, একটা ফ্যাক্টরি কোম্পানি টুডে, আজকে, টু পে অ্যাডভান্স, তারা অ্যাডভান্স প্রদান করতে চাচ্ছে তোমাকে। ওই যে 60 দিনে তুমি যে, তোমার যতটুকু টাকা আছে দেনাদার, তোমার যে দেনাদার, ওই দেনাদারের টাকা তারা কি করতে চাচ্ছে? ফ্যাক্টরিং করতে চাচ্ছে, ভাঙাইতে চাচ্ছে, বা তোমাকে অ্যাডভান্স করতে চাচ্ছে, এটা কিনে নিতে চাচ্ছে। ফ্যাক্টরিং মানে কিন্তু ভেঙে ফেলা, কিনে নেওয়া, বা এটি যাই মনে করো না কেন, আমি কিন্তু তোমাদের বেসিক ক্লিয়ার করছি। এই কোম্পানির অ্যাকাউন্ট রিসিভেবল কি তারা কিনে নিতে চাচ্ছে অ্যাডভান্স টাকা দিয়ে। অ্যাডভান্স মানে কি, তোমাকে আগে টাকা দিচ্ছে, তারা কিন্তু টাকা এখন পাবে না, টাকা পরে আদায় করে নিবে 15% সুদে। কতটুকু? আপ টু এইটটি 15%। পার্সেন্ট অফ দ্য ফেস ভ্যালু। ইন্টারেস্ট হচ্ছে 15%, অর্থাৎ তুমি যেটা টাকা নিবা সেটা ইন্টারেস্ট দিতে হবে, ইন্টারেস্ট তো সব জায়গায় থাকবে। আপ টু 80%। আমি তোমাকে বললাম না 10,000 টাকার জন্য তোমার বন্ধুর কাছে তুমি 10,000 টাকা পাইতে, সাইফুল ভাই তোমাকে কিন্তু 10,000 টাকা দিবে না। আমি বলছিলাম কত, 3,000 টাকা কম দিতে চাইছিলাম না, 7,000 টাকা। সব সময় মনে রাখবা ফ্যাক্টরিং এর টাকা কিন্তু তুমি পুরোপুরি লোনের টাকা পাবা না, মানে পুরো অ্যাকাউন্ট রিসিভের টাকা পাবা না। এখানে কত পার্সেন্ট দিবে আমাকে? 80%। তার 80%। মানে তোমার যে দেনাদার, তার 80% তুমি পাবা টাকা। এরপরে বলছে দা ফ্যাক্টর চার্জ 2% কমিশন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, আরো কিছু কিছু আছে, এগুলো আমরা পরে আলোচনা করি। ক্যালকুলেট করতে বলছে কি, ডিটারমাইন দা ইআইআর, ওকে, ইআইআর বের করতে বলছে। আগে আমরা গিভেন দ্যাটটা লিখে নিবা, হেয়ার ক্রেডিট সেলস 12 লাখ টাকা, এভারেজ কালেকশন পিরিয়ড 15, 60, ইন্টারেস্ট হচ্ছে 15। আচ্ছা, আমি তাহলে, আমরা একটু বলো তো, রিজার্ভ হচ্ছে 20%, তার মানে রেখে দিবে হচ্ছে 20%, কমিশন 2%, আমরা জাস্ট ইন অ্যামাউন্ট, অ্যামাউন্ট গুলো লিখে নিলাম। আচ্ছা, এখন আমরা এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলটা বের করে নিব, এভারেজ এ আরটা বের করে নিব। আচ্ছা, বলো তো আমার 12 লাখ টাকা আমার বাৎসরিক নাকি এই 2 মাসের বলো তো? বাৎসরিক। বাৎসরিক, কিন্তু আমাকে বাৎসরিক ধরে করা লাগবে, আমাকে না, ম্যাথ করতে হবে একদিন। কতটুকু সময়ের জন্য? 60 দিনের জন্য। দুই তাহলে মাস 12 লাখকে আগের মতোই, 12 লাখে কত দিয়ে ভাগ দিব? 360। আর গুণ দিব কত দিয়ে? 7 60। দিয়ে। 60 দিয়ে গুণ দিব, ঠিক আছে, দিলাম 60 দিয়ে গুণ ইন্টু 60, তাহলে কত হলো? সমান সমান 2 লাখ টাকা। 2 লাখ টাকা, ওকে। এটা আর লাগবে না আমাদের, পিরিয়ডিক ইন্টারেস্ট রেট আমরা এখানে দেখাবো না, পরে দেখাবো, ওকে। এটা এই পর্যন্ত কি সবাই বুঝছি? তাহলে আমি 2 লাখ টাকা লোনের অ্যাপ্লাই করলাম, লোনের না, 2 লাখ টাকা আমি ফ্যাক্টরিং করবো, 2 লাখ টাকা অ্যাকাউন্ট রিসিভেবলকে আমি ভাঙাবো। আচ্ছা, আমাকে কতটুকু দিবে তারা? 80% আশি দিবে। পার্সেন্ট 20% তারা রেখে দিবে, তাই না? তাহলে এবার দেখো, এখন আমরা আমাদের এই সূত্রের মধ্যে কয়টা পার্ট, দেখো তো সূত্রের মধ্যে কয়টা পার্ট? দুইটা পার্টের মধ্যে কি কি লাগবে? পিরিয়ডিক ফ্যাক্টরি কস্ট, আর একটা লাগবে নিট লোন রিসিপ্ট। তাহলে আমাদের দুইটা মান বের করতে হবে, ম্যাচুরিটি পিরিয়ড তো সব আছে, পিরিয়ডিক ফ্যাক্টরি কস্টটা বের করবো আর নিট লোন রিসিপ্টটা বের করবো। আগে আমরা নিট লোন রিসিপ্টটা বের করে আসি। এই যে নিট লোন রিসিপ্টের টেবিল, এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, অর্থাৎ আমার অ্যাকাউন্ট রিসিভেবল কয় টাকা? 2 লাখ টাকা, একটু আগে দেখে আসলাম, 2 লাখ টাকা হচ্ছে আমার অ্যাকাউন্ট রিসিভেবল, ওকে।
আচ্ছা রিজার্ভ করবে কত পার্সেন্ট? 20%। কার উপরে? 2 লাখের 20%। সবাই বুঝতে পেরেছো? 40,000 টাকা রিজার্ভ করে রাখলো তারা। তার মানে আমাকে তারা কত টাকা দিবে? 1,60,000 টাকা। কেন? কারণ 40,000 টাকা তারা কম দিচ্ছে। ওই যে 7,000 টাকা দিলাম দিলাম আমি 10,000 থেকে লেস মাইনাস করবো এখান থেকে কি? কমিশন। কিসের কমিশন মাইনাস করব? এইখানে দেখো, এই যে তোমাকে কোম্পানি কাজ করে দিচ্ছে, অর্থাৎ যারা এই যে তোমার টাকাটা তারা আদায় করে দিচ্ছে, তোমাকে টাকা দিল, তারা তোমার এই যে কাজগুলো করে দিবে জন্য তারা একটা কমিশন চাইবে, সব সময় কমিশন নিবে। কত পার্সেন্ট কমিশন? 2%। সবসময় কমিশন থাকে ফ্যাক্টরিং এ। এখন এই কমিশনটা কার উপরে কাটবো? 1,60,000 উপরে না 2 লাখের উপরে? মনে রাখবো সবসময় এটা মূল অ্যাকাউন্ট রিসিভেবলের উপরে। কারণ তারা তোমার কত টাকার জন্য কাজ করতেছে বলো তো? 1,60,000-এর জন্য কাজ করছে না 2 লাখের জন্য কাজ করতেছে? 2 লক্ষ। 2 লক্ষের জন্য কাজ করতেছে। তার মানে 2 লাখ টাকা তারা 2 লাখের উপর 2% কমিশন নিল। তাহলে কত টাকা? 2 লাখ থেকে 40,000 তো কেটে রাখলো, 1,60,000, সেখান থেকে 4,000 টাকা তারা কমিশন নিল। এইবার আমাকে দিয়ে, তাহলে 4,04,000 টাকা কাটার পরে আমি কত টাকা পাচ্ছি? এক এক লাখ লাখ ছাপ্পান্ন ছাপ্পান্ন এইটার উপরে আমি ইন্টারেস্ট দিব। ওকে, তাহলে 1,56,000-এর উপর ইন্টারেস্ট কত পার্সেন্ট? 15%। কত হয় 1,56,000-এর উপর 15% কাটলে কত হয়? ইন্টু 0.1, 15%, 23,400 টাকা। কত টাকা? 23,400 টাকা। এখন 23,400 কি আমার একদিনের মানে 60 দিনের নাকি 1 বছরের বলো তো? 1 বছরের। 1 বছরের। কেন? হুম। কারণ প্রশ্নে বলাই আছে এই যে করিও 15% ইন্টারেস্ট পার অ্যানুয়াল, প্রতি বছর। না বলা থাকলেও আমরা এটা অ্যানুয়াল ধরতো। তাহলে এটা 23,400 টাকা, 360 দিনের ইন্টারেস্ট। আমার লাগবে কয় দিনের? 60 60 দিনের। দিন। 60 দিনের। তাহলে ইন্টু 60। এটা ওরা একটু অন্যভাবে করছিল, আমরা ওইভাবে না করে এভাবে করলাম। 3,900 হবে, দেখবা 3,900। তাহলে দেখো 2 লাখ থেকে 40,000 চলে গেল, ওটা রেখে দিল, পাইলাম 1,60,000 হচ্ছে আমি, 4 থেকে 4,000 কমিশন দিয়ে দিলাম, গেল 1,56,000 আমি পাইলাম হাতে। সেখান থেকে আবার সুদ নিয়ে নিল 3,900, তাহলে 1,52,100 টাকা আমি কত টাকা পাইলাম লোন হিসেবে হাতে বা অ্যাডভান্স? কত টাকা পাইলাম? 1,52,100। সবাই কি এই পর্যন্ত বুঝেছি? জি স্যার। জি। ঠিক আছে, থ্যাংক ইউ। কোশ্চেন ছিল। এরপর আছে আমরা আরেকটা কাজ করবো কি, সেটা হচ্ছে ফ্যাক্টরি কস্টটা বের করবো, তাই না? যে আমাদের কত টাকা খরচ হচ্ছে এখানে ফ্যাক্টরি করতে, আমাদের কত টাকা খরচ। এই যে এখানে খরচ যদি বলো কোনটা, এই যে দেখো তো আমরা ইন্টারেস্ট দিলাম, এটা একটা খরচ, কমিশন দিলাম, এটা একটা খরচ। এই খরচগুলোকে আমরা এখন যোগ করে দেখাবো। তাহলে দেখি, ফার্স্ট আমরা দেখো এই যে লিখলাম পিরিয়ডিক ক্যালকুলেশন অফ পিরিয়ডিক ফ্যাক্টরি কস্ট, আর টেবিল করলাম। প্রথমে হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট এখান থেকে নিয়ে আসলাম কপি করে, 3900 টাকা, যে 3900 টাকা। ফ্যাক্টরি কমিশন যে 4,000 টাকা, ওকে 4,000 টাকা, 4,000 টাকা কমিশন দিলাম, 7,900 খরচ। এখন আছে ঝামেলা। দেখো আমাদের এই যে দুইটা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিরেক্টলি বলা আছে কস্ট 1,200 টাকা। আবার ব্যাড ডেট লস, এটাও মনে হচ্ছে কস্ট। এই দুটার সাথে সবগুলো কস্ট হওয়ার কথা, কিন্তু ঝামেলাটা স্টুডেন্টরা কিন্তু এখানে ভুল করে, খুব সাবধান। এটা কস্ট না, এই অ্যাডমিনিস্ট্রেটিভ এটাও কস্ট না, ব্যাড ডেট এটাও কস্ট না। কেন? আমি তোমাদের একটা উদাহরণ দিয়েছিলাম, আমার উদাহরণ দিয়ে বলেছিলাম, মনে আছে? যে এই যে তোমার 10,000 টাকা আদায় করতে গেলে তোমার কলেজে যাই, তুমি কলেজে যাইতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, বন্ধুকে খাওয়াইতে হবে, ইটিসি ইটিসি করতে হবে। তোমার একটা টাকা খরচ হইতো না এই টাকাটা আদায় করতে গেলে? সেই টাকাটাকে এখন তোমার খরচ করা লাগবে না? ওই দায়িত্ব এখন আমি নিয়ে নিয়েছি, ওই দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। তার মানে এই খরচটা তোমার সেভ হয়ে গেল না? এটা হচ্ছে তোমার জন্য এখন লাভ হয়ে গেল, মানে এটা তোমার আর খরচ থাকলো না। তোমার দৃষ্টিকোণ থেকে ওটা হচ্ছে তোমার জন্য এখন আয়। সবাই বুঝেছো? অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট হচ্ছে তোমার এই লোনের টাকাটা আদায় করতে গেলে তোমার কিছু খরচ হইতে পারতো, পারতো না হয়তো, মোবাইল কস্ট থাকতো, কনভেন্স থাকতো, যাতায়াত, বিভিন্ন রকমের খরচ মিলে কিছু টাকা তোমার খরচ হতে পারতো। সেই খরচটা এখন বেঁচে গেল। তো এই খরচটা এখন আর হবে না। এই খরচটা কে নিল দায়িত্ব? ওই কোম্পানি নিয়ে নিয়েছে, যার কাছ থেকে তুমি ফ্যাক্টরিং করতেছো। তাহলে এই টাকা তোমার বেঁচে গেল। তাহলে আয় না এটা একটা তোমার জন্য? সবাই বুঝেছো? এটা তোমার জন্য একটা আয় হয়ে গেল না? সেভ হয়ে গেল না? লাভ হইলো না? তো লাভ মানে আমার আয়। তাহলে বলো তো, আমরা খরচের মধ্যে যদি আয়কে লিখি তাহলে কি প্লাস করে লিখবো না বা মাইনাস করে লিখবো বলো তো? মাইনাস করে। মনে রাখবা এটা। মনে করো তুমি ইনকাম যোগ করতেছো, ইনকাম যোগ করতে করতে হঠাৎ যদি তোমার সামনে একটা খরচ আসে, তুমি সেটাকে কি করবা? যোগ করবা না বিয়োগ করবা? মাইনাস করবো। বিয়োগ করবা, মাইনাস করবা। আবার তুমি খরচ লিখতেছো, খরচ লিখতে লিখতে হঠাৎ করে খরচ প্লাস করতেছো, হঠাৎ একটা ইনকাম আসলো, সেটা তোমার মাইনাস হবে। মাইনাস।
সবাই ক্লিয়ার? এটা মনে রাখবা কিন্তু। তাহলে আমার দুইটা কস্ট গেছে, এবার আমার হঠাৎ করে একটা ইনকাম আসলো, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। এখন আসি অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট সম্পর্কে কি বলছে। 1200 টাকা পার কোয়ার্টার। আচ্ছা বলো তো, এক কোয়ার্টার সমান সমান কয় মাস? এক তিন কোয়ার্টার সমান মাস সমান কয় মাস? 3 মাস। সবাই জানো এটা? এক কোয়ার্টার সমান সমান 3 মাস, এটা সবাই জানো। 4 মাস না কিন্তু, এক কোয়ার্টার সমান সমান 3 মাস। সবাই ক্লিয়ার? কেউ জানো যে জি এক ভাইয়া। কোয়ার্টার এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই আশা করি। এক কোয়ার্টার সমান 3 মাস। তার মানে বলো তো, এই যে 1200 টাকা কয় মাসের? 3 মাসের। 3 মাসের না? 1200 3 মাসে বলাই আছে পার কোয়ার্টার, মানে এক কোয়ার্টারে 1200। তো মানে এক কোয়ার্টার মানে তো 3 মাস। তাহলে 3 মাসই হচ্ছে 1200। আমার লাগবে কয় মাসের? 2 মাসের। 2 মাসের। তার মানে 1200 কে ভাগ দিব কত দিয়ে? 3 দিয়ে। 3 দিয়ে। 3 দিয়ে আর গুণ দিব কত দিয়ে? গুণ হবে 2 দিয়ে। 2 দিয়ে। 2 দিয়ে। তাহলে 1200-কে 3 দিয়ে ভাগ দিলে হয় 400। 400-কে 2 দিয়ে গুণ দিলে 800। সবাই ক্লিয়ার? তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ লেস হয়েছে কেন? কারণ এটার জন্য ইনকাম। এবার আসি ব্যাড ডেট। ব্যাড ডেট নিয়েও আমি কথা বলছি। ব্যাড ডেট মানে হচ্ছে অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা কোনটা? যে টাকাটা তোমার আদায় হতো না বা হবে না, এটাকে বলা হয় অনাদায়ী পাওনা। আচ্ছা বলো তো, এখন যদি তোমার কোনো টাকা, মনে করো যদি তুমি আদায় করতে, তাহলে সেটা তোমার জন্য একটা খরচ হইতো, অনাদায়ী পাওনা। কিন্তু এখন কি তুমি আদায় করতেছো না তোমার, বা তোমার কোম্পানি আদায় করে দিবে, মানে এই যে ফ্যাক্টরিং কোম্পানি আদায় করে দিবে এই টাকা, ফ্যাক্টরি কোম্পানি আদায় করবে। এখন এই এই দুই, এই যে ফ্যাক্টরি যে আদায় করে দিবে, এখন কি তোমার এই ব্যাড ডেটটা কি আর তোমার থাকলো, নাকি এই কোম্পানির চলে গেল? কোম্পানি হয়ে গেল। কোম্পানির হয়ে গেল। তাহলে এটা তোমার জন্য একটা বেঁচে গেল না, তোমার জন্য এই খরচটা? জি। তাহলে এটাও আমার জন্য আয় হিসেবে বিবেচনা হবে। তাহলে ব্যাড ডেট 2 লাখের 1 পাই। এখন বলতে পারো ভাই 2 লাখের উপরে কেন? কারণ অবশ্যই ব্যাড ডেট তো অবশ্যই মূল অ্যাকাউন্ট রিসিভেবল দেনাদারেরই ব্যাড ডেট হয়। মূল দেনাদার কত টাকা? 2 লাখ। 2 লাখের 1.5%, তাহলে 3,000 টাকা। তাহলে খরচ ছিল 7,900, সেখান থেকে আমার লাভ হলো বেঁচে যাচ্ছে 3,800। মাইনাস করলে 4,100 টাকা হচ্ছে আমাদের ফ্যাক্টরি কস্ট। নিট ফ্যাক্টরি কস্ট হচ্ছে 4,100। তাহলে সূত্র কি? ইআইআর এর সূত্র, আর এর মান আমরা প্রথম অংশ দিয়ে, এই যে আর এম এর মান সূত্র দ্বিতীয় অংশ দিয়ে ক্যালকুলেশন করে 17.26%। 28 নাম্বার তোমরা খুবই সহজে পারবা। খেয়াল করে আমি বলে দিচ্ছি কিভাবে, একটু বলে দিই, সহজ আছে। এবিসি কোম্পানি, শেষ করি। এবিসি কোম্পানিজ অ্যানুয়াল টোটাল সেল। আমি কিন্তু আজকে শেষ করে দিচ্ছি, একটু সময় বেশি নিচ্ছি। ম্যাথ কিন্তু হয়ে গেছে আমার, এটা যদি তোমরা বুঝে থাকো বাকি সবগুলো পারবা, নতুন আর কোনো ম্যাথ নাই আমার সামনে। এবিসি কোম্পানি টোটাল সেলস 30 লাখ টাকা। টোটাল সেলস হচ্ছে 30 লাখ। 20% হচ্ছে ক্যাশে। আচ্ছা 20% ক্যাশে, বলো তো তার মানে দেনাদার কত পার্সেন্ট? একটু কথা বলি। 80%। 80%। 80%। 80। আমরা কাজ করবো কি 20% দিয়ে, নাকি 80% নিয়ে কাজ করবো? কোনটা নিয়ে কাজ করবো বলো তো? 80। 80%। কারণ আমাদের দেনাদার 80%। নিয়েই কাজ, কিন্তু আমাদের নগদ নিয়ে কোনো কাজই নেই। তার মানে 30 লাখের 80% কত? এই যে দেখো 24 লাখ। 3,24 লাখ। ঠিক আছে? তাহলে 24 লাখ থেকে হচ্ছে আমার দেনাদার। আচ্ছা এখন কালেকশন পিরিয়ড 30 দিন, তার মানে আমার লাগবে কয় দিনের? কয় দিনের 30 ম্যাথ দিন। হবে এটা? 30 দিন। তাহলে এক 24 লাখকে মাস 30 দিয়ে ভাগ দিবা। এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল কত হবে? 24 লাখকে 360 দিয়ে ভাগ, আর গুণ হবে কত দিয়ে? 30। 30 দিয়ে, সরি, ইন্টু 30 সমান সমান 2 লাখ টাকা হবে। তো 2 লাখ টাকা দিয়ে আমরা এবার পিরিয়ডিক ইন্টারেস্ট এখানে ক্যালকুলেশন করার দরকার নেই, তোমরা একবার এখানে দেখাবা। রিজার্ভ আছে হচ্ছে 15%, কমিশন 2%, পিরিয়ডিক ইন্টারেস্ট তোমরা 1,66,000 টাকা যেটা, এর উপরে আগে তোমরা ইন্টারেস্ট কত পার্সেন্ট, এখানে কত পার্সেন্ট দেওয়া ইন্টারেস্ট? ইন্টারেস্ট হচ্ছে ওই যেন 10%। আগে ইন্টারেস্ট 10% কেটে নিবা, হ্যাঁ। এটা সমান সমান যা হয়, এইটাকে তোমরা এবার কি করবা? ইন্টারেস্টকে এবার আমরা কি করব? এই যে মনে করো ইন্টারেস্ট হচ্ছে 1,16,000, 1,16,600 টাকা হবে এখানে, হ্যাঁ। 16,600 টাকা ভাগ দিব এটা কত দিয়ে? 360 দিয়ে, আর গুণ দিব 30 দিয়ে। এটা তো সবাই বুঝছো নাকি? এটা কিন্তু আমি খুব সুন্দর করে বোঝাইছি। 1,300। তাহলে এটা হচ্ছে নিট লোন রিসিভ। আর পিরিয়ডিক কস্ট হচ্ছে এখানে। দেখো এই অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টে তোমরা এখানেও একটু ঝামেলায় পড়তে পারো। দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট সম্পর্কে কি বলা আছে দেখো তো। ওই এটা তো ম্যাথ হচ্ছে এইটা। অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট সম্পর্কে বলা আছে কি দেখো তো। পার মান্থ 300 টাকা। আমাদের ম্যাথ কয় মাসের? এক এক মাসের। মাসের। তাহলে 300 টাকাই।
এটা কে লেখা দরকার আছে? এটা 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 ফালতু লিখছে, এটা দরকার আছে? এটা দরকার নাই, 300 টাকায়।